আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার তথ্যবন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। আমরা গত ৩ দিন আ দৈনিক পূর্বাভাসের আয়োজনে সাউন্ড বাংলা, গ্লোবাল এডুকেশন হাব, সিডনির আয়োজনে সাউন্ড বাংলার আ এবং এই দুটি প্রতিষ্ঠানের আয়োজনে মূলত আমরা মেধাবী বাংলায় শিক্ষা সম্মাননার আয়োজনটি বাস্তবায়ন করতে গিয়ে লাইভ আয়োজনটি কন্টিনিউ করতে পারিনি। এজন্য যারা দর্শক রয়েছেন, যারা পাঠক রয়েছেন, যারা দৈনিক পূর্বাভাসের শুভার্থী রয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সাথে আজকের গণমাধ্যমের দৃষ্টির বেশ কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণমাধ্যম বলছে আজ সারাদিন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আপনারা যাকে গালির রাজা উপাধি দিয়েছেন, সেই গালির রাজা হাদি নামক এক ব্যক্তি রয়েছে যিনি জুলাই আন্দোলন করেছিলেন। তাকে অনেকে ঝুলাই হাদি বলেন, তাকে অনেকে গালির রাজা বলেন, তাকে অনেকে আমাদের মায়েদের, বোনেদের যেই লজ্জাস্থান রয়েছে সেটি সেটিকে সামনে রেখে তার নাম উচ্চারণ করেন। আমরা সেই নামটি উচ্চারণ করছি না যেহেতু এটি অশালীন এবং অসভ্যতার সাথে সংমিশ্রণ রয়েছে, সে কারণে ওই শব্দটি তার নামের সাথে মিলিয়ে আমরা উচ্চারণ করছি না, তবে আপনারা বুঝে নেবেন তাকে কি নামে অভিহিত করা হয়। আমাদের মায়েদের, বোনেদের সেই লজ্জাস্থান তিনি ছিঁড়ে ফেলতে চেয়েছেন, ছিঁড়ে ফেলার নির্দেশনা দিয়েছেন এমন একজন রাস্কেল, বাস্টার্ড, যাকে বিশ্বব্যাপী বাস্টার্ড হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে, গালির রাজা উপাধি দেওয়া হয়েছে। এই গালির রাজার গায়ে আজকে ময়লা পানি ছুঁড়ে মেরেছে। তো গালির রাজাকে আজকে যারা ময়লা পানি ছুঁড়ে ফেলেছে তারা অনেকেই বলছেন যে এই গালির রাজা এত অন্যায় করেছে আমাদের মায়েদের, বোনেদের এই বিষয় নিয়ে এত অন্যায় উচ্চারণ করেছে যে আমাদের মায়েরা, বোনেরা তাকে মতিঝিল এজিবি কলোনিতে যখন তিনি নির্বাচনী প্রচারণার জন্য এসছেন, তাকে ময়লা পানি তার গায়ে ঢেলে দিয়ে এটির প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়টি আজকে সারাদিনই গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। আপনারা জানেন গণমাধ্যমের দৃষ্টি এমন বিষয়কে সামনে নিয়ে আসে যে বিষয়টি আপনার, আমার, আমাদের সকলের মনের কথা, এবং এই মনের কথাগুলো তুলে আনবার জন্য দেখবেন না অন্য কোনো গণমাধ্যম কাজ করে। দৈনিক পূর্বাভাস এই ক্ষেত্রে ব্যতিক্রম ভূমিকা রাখছে এবং এই ধারা অব্যাহত রাখতে চায়। আপনাদের সহায়তা, ভালোবাসা, আপনাদের আন্তরিকতা যদি কন্টিনিউ থাকে আমাদের সাথে, সেটি আমরা অব্যাহত রাখবার চেষ্টাটা করে যাব। তো এর পাশাপাশি আরো একটি বিষয় আজকে গণমাধ্যমে এসছে, বিভিন্ন গণমাধ্যম এটি খুব গুরুত্ব সহকারে দেখেছে। সেটি হচ্ছে যে ইলিয়াস সাহেব, আপনারা জানেন ইলিয়াস বলতে বাংলাদেশে এখন একটি নামই আলোচিত, সমালোচিত, সেটি হচ্ছে আমেরিকা ইলিয়াস বা ষড়যন্ত্র ইলিয়াস বা ষড়যন্ত্রকারী ইলিয়াস। এই ইলিয়াস আমাদের জাতিকে বিভিন্ন ভাগে যেমন বিভক্ত করতে ভূমিকা রাখছে, সেই সাথে ইলিয়াসের গুরু পিনাকিও ভূমিকা রাখছে। তো ইলিয়াসকে আজকে নতুন এক নামে অভিষিক্ত করেছেন আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন তিনি হচ্ছেন ব্ল্যাকমেইলার ইলিয়াস। তো ব্ল্যাকমেইলার ইলিয়াসকে শুধু মাসুদ কামালই পরিচয় করিয়ে দেননি, এই অভিধায় অভিষিক্ত করেননি। এই অভিধায় তাকে অভিষিক্ত করেছেন যাকে ব্ল্যাকমেইল করবার জন্য গত সপ্তাহে ইলিয়াস কন্টেন্ট ছেড়েছিলেন, সেই ব্যক্তি অর্থাৎ ডক্টর মাহবুব খান। তিনি নিজে বলেছেন যে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, আমি যখন তাদের ব্ল্যাকমেইলিং এর ফাঁদে পা দেইনি তখন তারা আমার বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং এই প্রোপাগান্ডায় আমার চরিত্র নিয়েও তারা ছেলেখেলা খেলেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তো আপনারা জানতেন যে আমি ব্যক্তিগতভাবে সবসময় ইলিয়াস, পিনাকি, কনক স্যার এদের বিরুদ্ধে কিন্তু কথা বলেছি, কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এরা
দেশের স্বার্থ চিন্তা করছে না, দেশের মানুষের স্বার্থ চিন্তা করছে না, এরা চিন্তাই করছে নিজেদের স্বার্থ, কায়েমি স্বার্থ, সাম্রাজ্যবাদের স্বার্থ, আপনার রয়ের স্বার্থ, মোসাদের স্বার্থ, আইএস এর স্বার্থ, সিআইএ এর স্বার্থ, এই প্রতিষ্ঠানগুলোর স্বার্থ বাস্তবায়নে মূলত এই ব্যক্তি ত্রয়, আমি দয় বলবো না, এখানে ত্রয়, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ত্রিরত্ন বলতে একটা শব্দ রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র রত্ন। এই ষড়যন্ত্র রত্নের একজন হচ্ছেন ইলিয়াস, একজন পিনাকি এবং আরেকজন হচ্ছে কনক সারওয়ার। যেই ষড়যন্ত্র রত্নের ফাঁদে পা দিয়ে বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তারা নিজেদের পায়ে নিজেরা কিভাবে কুড়োল মেরেছে। তো সেই ইলিয়াস এই আপনার হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে ধ্বংস করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা সেই মাহবুব খান, ডক্টর মাহবুব খান, তিনি অত্যন্ত সভ্য ভদ্র একজন মানুষ। তাকে বলা হচ্ছে তিনি তার এপিএস এর সাথে যৌন কেলেঙ্কারি করেছে। ভাই, যৌন কেলেঙ্কারি ইলিয়াস করে, পিনাকি করে, কনক সারওয়াররা করে বিধায়ী যে কাউকে এই অভিধায় অভিষিক্ত করে যে তিনি চরিত্রহীন। কারণ যে কোনো চরিত্রহীন মানুষ অন্যকে চরিত্রহীন ভাবে। আজকে আপনি বলতে পারেন যে আপনিও তো তাকে বলেছেন, ভাই আমি তো আমার জন্য বলিনি, ডক্টর মাহবুব খানের কারণে বলছি। আমার বিরুদ্ধে যদি কখনো তারা এমন অভিযোগ তোলে, আমি তাদের বিরুদ্ধে কোনো আঙুল তুলব না। কারণ আমি জানি, আমার আশেপাশের মানুষরা জানে যে গত ৩০ বছর আমার বিবেক বোধ, আমার শিক্ষা জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কতটা নীতি আদর্শ সততার সাথে আমি কাজ করছি। ইচ্ছে করলে আমার বিরুদ্ধে আপনারা কোনো এলিগেশন আনতে পারবেন না। কোন রকমের তথ্য উপাত্ত ছাড়া আপনারা যেমন ডক্টর মাহবুব খানকে চরিত্রহীন বলেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমার বিরুদ্ধে প্রমাণ খোরাযুক্তি হিসেবে উপস্থাপন করেনও, মানুষ বলবে যে না, আমরা তাকে এই যে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এটা আমরা মানি না। এটা আমরা জানি যে তিনি কতটা ভালো বা কতটা মন্দ। কারণ একটা মানুষ, আপনারা জানেন যে একটা প্রবাদ আছে গ্রামাঞ্চলে, বলে যে যে বিড়ালে ইঁদুর মারে গোঁফ দেখলে বোঝা যায়। এখন দিনের পর দিন একটা মানুষ গত প্রায় ৪ দশক মাহবুব খান কাজ করেছেন। তিনি বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন এবং শুধু বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন না। তিনি তুরস্কে কাজ করেছেন, তিনি বহির্বিশ্বের প্রায় ১৫টা দেশে কাজ করেছেন এবং ১৫টা দেশে কাজ করে যখন তিনি হাঁপিয়ে উঠেছেন, তখন তিনি ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃপক্ষকে বলেছেন যে ভাই, আমি আমার দেশ ছাড়া অন্য কোনো দেশে কাজ করতে পারবো না। কারণ আমার মনে হয় যে আমার দম আটকে যাবে, আমি মারা যাবো। আমাকে আমার দেশে পোস্টিং করার ব্যবস্থা করেন। পরে এই ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে নিযুক্ত করেন এবং তিনি বাংলাদেশে কাজ করেছেন সততার সাথে। আমরা যতটুকু জানি, যতটুকু তথ্য পেয়েছি, তার বিরুদ্ধে ঐরকম কোনো এলিগেশন, ওরকম কোনো অভিযোগ কেউ করতে পারবে না যে মাহবুব খান টাকা পাচার করেছে, মাহবুব খান টাকা, বরঞ্চ তিনি টাকা বিদেশে উপার্জন করে দেশে এনেছেন। আপনারা যে বলেন না রেমিটেন্স যোদ্ধা, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা এবং সেই টাকা দেশে ব্যয় করেছেন। শুধু দেশে ব্যয় করেছেন না, সেই টাকা দেশে ব্যয় করেছেন এমন একটা কাজে যেই কাজ করলে মানুষ শিক্ষিত হবে। তিনি চেয়েছেন দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি নিম্নবিত্ত মেধাবীরাও যেন একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। সেজন্য তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি করেছেন এবং নামটা সিলেক্ট এই কারণে করেছেন যে একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বাচ্চা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ছে, মানুষ ভাববে আরে বাবা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ছে। এই যে নিজের মধ্যে যে বোধ, এই বোধটা তৈরি করবার জায়গাটাও তিনি তৈরি করার চেষ্টা করেছেন। এই কারণে তিনি নাম দিয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি। তো সামগ্রিকভাবে একজন মানে শিক্ষা বৎসল মানুষ। অনেকে বলেন না বন্ধু বৎসল, আমি বলবো তিনি শিক্ষা বৎসল মানুষ। তার বিরুদ্ধে
মাত্র 1.5 কোটি টাকার বিনিময়ে ইলিয়াস এমন একটা কন্টেন্ট করলো এবং ছাড়লো, তার চরিত্র নিয়ে, তার জীবন নিয়ে সবকিছু উলটপালট করে দিল। অথচ তার এমন এক সন্তানের পক্ষে এরা কথা বলেছে যে সন্তানটা কুলাঙ্গার। কুলাঙ্গার সন্তান। আমি বলবো কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বলবো? তার বাবা এতটা হিসেব নিকেশ করে এই সন্তানকে ব্যবস্থা করে দিয়েছে যে ছেলেটা কি করবে? ও তো বিজনেস ফ্যাকাল্টিতে পড়ালেখা করেছে। ওকে আমি ব্যবসা করার ব্যবস্থা করে দেই। সে একটা অ্যাফেয়ার করেছে। যে ইউনিভার্সিটিতে পড়তো সেই ইউনিভার্সিটিতে। অ্যাফেয়ার করে ওই মেয়েকে নিয়ে এসছে। বাবা আমি মেয়েকে বিয়ে করব। বাবা বলেছেন ঠিক আছে তুমি যেখানে হ্যাপি আমিও সেখানে হ্যাপি। সেখানে ওই মেয়েকে তিনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ঘটা করে এই বিয়ের আয়োজন করেছেন। আজকে সেই মেয়ে বলছে এই মাহবুব খানের বিরুদ্ধে যে আপনার তো এখন বৃদ্ধাশ্রমে থাকার কথা। আপনি কেন আমাদের বাসায় থাকেন? আপনি কেন ইউনিভার্সিটি নিয়ে দৌড়াদৌড়ি করেন? আপনি কেন এভাবে একটা ইউনিভার্সিটি দখল করে আছেন? এটা আপনার ছেলেকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আমরা চালাই। এই যে আমাকে দিয়ে দেন, আমরা চালাই, এমন একটা কুলাঙ্গার ছেলে, এমন একটা কুলাঙ্গার ছেলের স্ত্রীকে সাপোর্ট দিয়ে ইলিয়াস ভিডিও করেছে। যেখানে বাবা তার জীবনের সকল সততার শ্রমের টাকা ব্যয় করে দেশের মানুষকে উপকৃত করবার জন্য, শিক্ষিত করবার জন্য, দেশের মানুষকে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগের জায়গাটাকে নির্মাণের জায়গা নিয়ে যাবার জন্য তিনি এই ইউনিভার্সিটি করেছেন। তাকে আজ ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মালিককে কখনো বহিষ্কার করা যায়? অথচ করেছে। সেই বহিষ্কার যারা করেছে তাদের পক্ষে কথা বলেছে ইলিয়াস। মাত্র 1.5 কোটি টাকার বিনিময়ে। সেই ইলিয়াসকে আজকে বাংলাদেশের একটা অথর্ব শ্রেণী প্রায় 30 লক্ষ অথর্ব, গাধা, গর্দভ, বাটপার, টাউট, সন্ত্রাস এবং মবের পক্ষের এই কুলাঙ্গারেরা সাপোর্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন। সেই ইলিয়াস আজকে 1.5 কোটি টাকার বিনিময়ে এমন একজন ভদ্র মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছে, কন্টেন্ট বানিয়েছে। আমি দেখে অবাক হয়ে গেছি। আজকে মাসুদ কামাল তাকে ওই লাইভে নিয়ে এসছেন। লোকটাকে দেখলেই তো বোঝা যায় লোকটা ভদ্রলোক। তার চারিত্রিক পদস্খলনের অভিযোগ উঠিয়েছে, তার অর্থনৈতিক ব্যাপারগুলোকে ধ্বংস করবার চেষ্টা করেছে, তাকে আজ সংসার ছাড়া করেছে। কার কথায়? ছেলের কথায়। সেই ছেলের কথায় যে ভিডিও করলো ইলিয়াস, আর ভাবলেও না যে বাবার বদদোয়ায় সন্তান তো ধ্বংস হবেই। যেই ব্যক্তিরা এটার সাথে জড়িত সবাই ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে বাবা কতটা ভালো, কতটা মন্দ, কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। আরে ভাই, কোন বাবা তো সন্তানের পড়ালেখাই চায় না। কোন বাবা তো সন্তান কোথায় আছে খোঁজও নিতে পারে না। কোন বাবা তো নিজের জীবন জীবিকা আরামায়েশ নিয়ে ব্যস্ত থাকে। কোন বাবা তো দেশের কথা ভাববে তো দূরের কথা, সন্তানের কথা ভাববে তো দূরের কথা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। অথচ এমন একজন বাবা যে দেশের কথা ভেবেছে, মানুষের কথা ভেবেছে, ধর্মের কথা ভেবেছে, সমাজের কথা ভেবেছে, শিক্ষার কথা ভেবেছে, নিজের পরিবারের কথা ভেবেছে, সন্তানের কথা ভেবেছে, সবকিছু মেনটেন করে তিনি একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। তাকে সেখান থেকে বসে করতে হবে কেন? লোভে ধরেছে না? তারা ভুলে গেছে লোভে পাপ, পাপে মৃত্যু। তারা ভুলে গেছে পৃথিবীর ইতিহাসে সকল লোভী ধ্বংস হয়ে গেছে। ইলিয়াসরাও ধ্বংস হবে, পিনাকিরাও ধ্বংস হবে, কনক স্যাররা ধ্বংস হবে এবং আপনারা সেটা আগামী 5 বছরের মধ্যেই এই ধ্বংস হবার টোটাল রেজাল্ট দেখতে পাবেন, নিজেদের চোখে দেখতে পাবেন। আমি মুমিন মেহেদী বলছি, গণমাধ্যমের দৃষ্টি আজকে এই বিষয়টিকে আপনাদের সামনে শেয়ার করছে। কেননা আমরা যেটাকে কালো সবাই বলে সেটাকেই কালো বলতে চাই, যেটাকে ভালো সবাই বলতে চায় সেটাকে আমরাও ভালো বলতে চাই। আর পর্দার আড়ালে যদি কোনো অন্ধকার থেকে থাকে সেই অন্ধকারটাও আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ করে দিতে চাই। আর এই কারণেই গণমাধ্যমের দৃষ্টি। অনেক কথা বলছি। তো এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি ব্যাপারে আমার বক্তব্য খুব দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের উচিত হবে এমন একটা ইউনিভার্সিটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য পদক্ষেপ নেওয়া।
সেই সাথে আমি অনুরোধ জানাবো এই ইউনিভার্সিটিকে ধ্বংস করবার জন্য যে হাতগুলো কাজ করেছে, প্রতিটা হাত দেখবার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় যে কারা এখানে ভূমিকা রেখেছে। অভিযোগ করেছেন এই ডক্টর মাহবুব খান। তিনি বলেছেন যে এখানে তার ছেলের ভাইরা একজন আছে, তিনি সম্ভবত সরকারি বড় আমলা, তারও একটা বড় ভূমিকা রয়েছে। তার অভিযোগ যে এরা মিলে আমার ইউনিভার্সিটিকে ধ্বংস করেছে। শুধু মানে আমি অবাক হয়ে যাই, যেখানে ১,৭৫,০০০ টাকার মধ্যে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারত মানুষ, শিক্ষার্থীরা, সেখানে আজ গুনতে হয় ৩.৫ লক্ষ টাকা, মানে ডবল করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিভার্সিটির বর্তমান যে ট্রাস্টি বোর্ড, তারা এই কাজটি করেছে। এই বিষয়ে আমাদের একটা বড় ভিডিও আসবে, আপনারা দেখবেন, আমাদের পেজেই থাকবে, আমাদের ইউটিউবেও থাকবে, আপনারা দেখবেন সেই ভিডিও। সেখানে মাসুদ কামাল এবং ডক্টর মাহবুব খানের একটা বড় বক্তব্য আছে, সেটা নিয়ে আমরা একটা প্রামাণ্য চিত্র করছি, এটা আমরা রেডি করছি, হয়তো আজকের মধ্যে এডিটিং শেষ হবে, আমরা এটি আজকে রাতে অথবা কালকে সকালের মধ্যে এটি আপনাদের সামনে উপস্থাপন করবো, আপনারা দেখবেন সেটিও। যে কথা বলছিলাম, তো ১,৭৫,০০০ টাকা সর্বোচ্চ থেকে ৩.৫ লক্ষ টাকা করে দিয়েছে। সেখানেই শেষ নয়, এখানে কিন্তু এখন কোনো ভিসি নাই। ইউরোপিয়ান ইউনিভার্সিটি এখন কোনো ভিসি নাই, কোনো চেয়ারম্যান নাই। এমন একটা ইউনিভার্সিটি পরিচালিত হচ্ছে, অথচ সরকারের কোনো খবর নাই। আমরা বাংলাদেশের মানুষেরা সবসময় হুজুগে মাতাল, কিন্তু কখনোই একটু গভীরে যাওয়ার চেষ্টাটা করি না। ভাবি যে চেষ্টা করে কি লাভ, ভালোই তো চলছে, কিন্তু আক্ষরিক অর্থে ভালো চলছে না, ভালো চলে না, ভালো হয় না, ভালো করা যায় না যখন অন্ধকারের দোসরেরা অন্ধকারকে ঘনিয়ে আনবার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ রাখতে থাকে। ইউরোপিয়ান ইউনিভার্সিটির এই বিষয়টির আরো কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনারা সচিত্র দেখে নেবেন। আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, তিনি তার এলাকায় টাঙ্গাইলে একটা আয়োজনে বলেছেন যে আওয়ামী লীগের এমন পরিণতি প্রয়োজন ছিল, এমন পরিণতি হবার কারণেই দেশের মানুষ স্বস্তি পেয়েছে। এটা কতটা বায়াসড বক্তব্য আমি জানি না, কতটা বায়াসড হয়ে তিনি বলেছেন আমি জানি না, তবে এতটুকু সত্য যে আওয়ামী লীগের এই পরিণতি আওয়ামী লীগের কারণেই হয়েছে, সেটি জনাব লতিফ সিদ্দিকী বলবার চেষ্টা করেছেন। একজন ফ্রিডম ফাইটার, তিনি শুধু ফ্রিডম ফাইটার নন, তিনি আমাদের দেশের যে কজন মানবিক রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে একজন। তাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই যে তিনি সত্য বলবার জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন। সেই কথাটাও আজকে তিনি উপস্থাপন করেছেন, বলেছেন যে আমি সত্য বলবার অপরাধে আমাকে আওয়ামী লীগ বহিষ্কার করেছিল, আজ আমি সত্য বলছি, আমাকে এখন সত্য বলবার জন্য কেউ বহিষ্কার করবার নাই, এবং আমি কারো ছাতার তলে নেই। আমি আমার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের পক্ষে কথা বলবো এবং আমি তার পক্ষে কাজ করব, কিন্তু তার দল আমি করব না, কোনো পলিটিক্যাল পার্টি আমি করব না, কারণ কোনো পলিটিক্যাল পার্টি করলেই আমাকে তার করতলগত থাকতে হবে, আমি কারো করতলগত থাকতে চাই না। এই যে মানে নিজের মধ্যে নিজের যে বোধ, সেটিকে তিনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন, এজন্য তাকে আমি আবারও শ্রদ্ধা জানাই। সেই সাথে যারা লতিফ সিদ্দিকের মতো চিন্তা করছেন তাদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন বাংলাদেশে রাজনীতি মানেই অন্যায় অপরাধ দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, তাহলে ভুল করবেন। আমরা নতুন ধারার রাজনীতি করছি গত 12 বছরের অধিক সময়, কখনো কোথাও আপোষ করিনি, করব না। এবং এই যে দেখেন, গণমাধ্যমের কর্মী হিসেবে কথা বলি, নতুন ধারার কর্মী হিসেবে কথা বলি, একজন মানবিক কর্মী হিসেবে কথা বলি, একজন শিক্ষা কর্মী হিসেবে কথা বলি, আমরা যত যাই কিছু করি, আমাদের কিন্তু মূল লক্ষ্য বাংলাদেশ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মানবতা, ধর্ম, সমাজ, সভ্যতা, এই লক্ষ্যগুলো থেকে কিন্তু কখনো সরি না। আর সরি না বলেই আমরা আমাদের জায়গায় অনড়।
অটল এবং এভাবেই বাকিটা জীবন কাটিয়ে দেবার প্রত্যয় রাখি। প্রতিটা মুহূর্ত ভাবি যে এই বুঝি আমার জীবন চলে যাবে, এই বুঝি আমি মৃত্যুবরণ করব। অতএব আমাকে প্রতিনিয়ত তৈরি থাকতে হবে একজন সোলজারের মতো করে, একজন সেনা সদস্যের মতো করে। আমাকে সবসময় তৈরি থাকতে হবে যাবার জন্য। সে যুদ্ধ অথবা মৃত্যু, যেখানেই হোক আমি যুদ্ধের জন্য তৈরি থাকি। আর সে যুদ্ধ দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য। এই যুদ্ধটায় আপনাদেরকে আমি সাথে চাই, আপনাদেরকে আমি পাশে চাই। জানি না কতটা আপনারা আমার কথার অনুধাবন করতে পারবেন, কতটা বুঝতে পারবেন। তবে ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তার বিদায়ী এক বক্তব্যে যে, "আমি সম্মান নিতে আসিনি, আমি সম্মান দিতে এসেছি। আমি কিছু পেতে আসিনি, আমি কিছু দিতে এসেছি, যতটুকু আমার সামর্থ্যে থাকে।" তিনি তার বক্তব্যে বলেছিলেন যে, "আমি একদিন থাকবো না, সেদিন আপনারা আমার নামে জয় জয়কার দিবেন। সেটা আমি চাই না। আমি চাই আপনারা আমার জীবদ্দশায় আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, সত্য সুন্দরের পক্ষে থাকুন।" একই কথা। কারণ আমি ব্যক্তিগতভাবে কাজী নজরুল ইসলামের উত্তরসূরি মনে করি। কারণ যারা কবিতা লেখে তারা কবিদের উত্তরসূরি। আর একজন কবির উত্তরসূরি হিসেবে, একজন লেখকের উত্তরসূরি হিসেবে, একজন মানবিক মানুষের উত্তরসূরি হিসেবে, একজন বিদ্রোহীর উত্তরসূরি হিসেবে, একজন সাম্যবাদী মানুষের উত্তরসূরি হিসেবে এই প্রত্যাশা আপনাদের কাছে আজকে সময়ের দৃষ্টির পক্ষ থেকে রাখতে চাই। যে আমরা লতিফ সিদ্দিকীর মতো যদি ভাবতে পারি, যদি চিন্তা করতে পারি, যদি অনুধাবন করতে পারি, তাহলে যেন নতুন ধারার রাজনীতির সাথে, সততার রাজনীতির সাথে, কল্যাণের রাজনীতির সাথে, মানবতার রাজনীতির সাথে, শিক্ষার রাজনীতির সাথে, সংস্কৃতির রাজনীতির সাথে, ধর্মের রাজনীতির সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জানি না কতটা আমার কথা কতটা মানুষের কাছে পৌঁছবে। যতটা পৌঁছবে ততটাই আমার এই মেসেজ আপনাদের সবার মাধ্যমে দিয়ে যাচ্ছি। এবং সেই সাথে আজকে গণমাধ্যমের দৃষ্টিতে আরো বেশ কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে খুব আলোচনা হয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। দুটি একদিনেই করবার জন্য গতকাল ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন। দেখেন ডক্টর ইউনূসকে এখন মানুষ বলেন হাফ নোবেল বিজয়ী। এই যে হাফ নোবেল বিজয়ী এটি তিনি নিজেকে তৈরি করেছেন। কিন্তু মানুষ কিন্তু গত ২ বছর আগেও তার নামে জয়ধ্বনি দিত। আজ ঘৃণাধ্বনি দেয়। আজ ধিক্কার ধ্বনি দেয়। কারণ কি? কারণ তিনি তা তৈরি করেছেন। শেখ হাসিনা যেমন বা আওয়ামী লীগ যেমন বা গত ১৬ বছরের রাষ্ট্রীয় সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা যেমন নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছেন, এই ডক্টর ইউনূসও গত ১৬ মাসে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে দিয়ে, তার ম্যান পাওয়ার বিজনেস শুরু করার মধ্য দিয়ে, তার শফিকের অতি বাড়াবাড়ি টাইপের মিথ্যে কথা বলবার মধ্য দিয়ে, তার উপদেষ্টা পরিষদের একের পর এক অন্যায় করবার মধ্য দিয়ে এবং ওই যে হায় নজরুল আছে না? হায় আল্লাহ নজরুল, হায় আল্লাহ নজরুলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। এই যে কুড়ুল মারবার সর্বশেষ পদক্ষেপটি তিনি নিয়েছেন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে ঘোষণা দিয়ে। তিনি তো নির্বাচন করতে পারবেন না। আমরা খুব ভালো করে জানি তিনি মাউন্ট এলিজাবেথ হসপিটালে একদিন ভর্তি হয়ে বলবেন, "আমি অসুস্থ। আমার পক্ষ থেকে শফিক তুমি বলে দাও, আমি আর বাংলাদেশে ফিরছি না" এবং তিনি বাংলাদেশে ফিরবেন না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আজ বলে দিচ্ছি আগামীকাল, পরশু, তরশু অথবা আগামী ফেব্রুয়ারি বা এর পরবর্তী সময় মিলিয়ে দেখবেন কথা কতটা সত্য অথবা মিথ্যে প্রমাণিত হয়। দেখেন একটা প্রবাদ আছে যে তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা রাখে না, সে কখনোই রাজনীতিতে সফল হতে পারে না। এই কথাগুলো
আমার ব্যক্তিগত নয়। এই কথাগুলো আমাদের ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। আপনি বলতে পারেন ধর্মীয় গ্রন্থ কি রাজনীতির কথা বলেছে? হ্যাঁ, বলেছে। প্রচুর রাজনীতির কথা আছে। কিন্তু সেই রাজনীতি কাঠমোল্লাদের রাজনীতি নয়। সেই রাজনীতি মামুনুলদের রাজনীতি নয়। সেই রাজনীতি মাদানি বা আদানি-ফাদানিদের রাজনীতি নয়। সেই রাজনীতি সততার, সত্যের, সুন্দরের রাজনীতি। এই সুন্দর অনুধাবনের জন্য যেই চেষ্টা থাকতে হয়, সেই চেষ্টা আমি সর্বোচ্চ আন্তরিকতার মধ্য দিয়ে করেছি বিধায় আপনি বাইবেলে বিভিন্ন সময় বিভিন্ন বর্ণনা রয়েছে। তার মধ্যে একটা বর্ণনায় আছে যেটিকে তারা বলেন শ্লোক বা পর্ব। সেখানে আছে যে যিশুকে বলছেন মহান ঈশ্বর যে, "যদি তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা তৈরি করতে না পারো তাহলে আমার শরণাপন্ন হও।" একইভাবে আপনি তওরাতের যেই পরবর্তী সংস্করণ আমাদের এই ইসরায়েল ভাইরা করেছেন বা ইহুদি ভাইরা করেছেন, তারা কিন্তু আমাদের আহলে কিতাবের অংশ। এটা মনে রাখতে হবে। তারা কিন্তু ধর্মীয় গ্রন্থের অনুসারী। আমাদের সনাতন ভাইয়েরা কিন্তু ধর্মীয় গ্রন্থের মানে যেই আপনার আল্লাহ প্রদত্ত বা ঐশ্বরিক গ্রন্থ, এই ঐশ্বরিক গ্রন্থ দ্বারা তারা নিয়ন্ত্রিত না। কিন্তু এরা কিন্তু নিয়ন্ত্রিত। আপনার খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা এবং মুসলমানেরা। আমরা কিন্তু আহলে কিতাবের অনুসারী। তো আহলে কিতাবে এরকম মুসা আলাইহিস সালামের প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা ছিল। আবার পবিত্র কোরআনে সূরা বাকারাতে অসংখ্যবার বলা হয়েছে যে, "আমার শরণাপন্ন হন। হে রাসূল আমার শরণাপন্ন হন। আমার শরণাপন্ন হন যদি আপনি ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল না হন, ধারণা না রাখেন।" কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ভবিষ্যৎ সম্পর্কে বাণী দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তো এখন তো আর ওহী নাই। এখন নবীও নাই। যারা সত্যিকার অর্থেই কবিতা লেখেন, লেখালেখি করেন, যারা রাজনীতি সচেতন, যারা দেশ সচেতন, যারা সমাজ সভ্যতা সচেতন, তারা কিন্তু এই বিষয়গুলো বিশ্লেষণ করবেন। এটাই নির্দেশনা। ওই নির্দেশনার আলোকে বলছি যে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা থেকে বললাম যে আগামী ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আপনারা দেখবেন ডক্টর ইউনূস হুট করে মাউন্ট এলিজাবেথ হসপিটালে অথবা লন্ডনের কোনো হসপিটালে বা আমেরিকার কোনো হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাবেন এবং তিনি শফিক সাহেবকে দিয়ে বলাবেন, যাকে আপনারা ইদানিং খুব ডাস্টবিন শফিক বলছেন, তাকে দিয়ে বলাবেন বা মৃত্যুক শফিক হিসেবে যাকে আপনারা খুব চিনে ফেলেছেন, সে মৃত্যুক শফিককে দিয়ে বলাবেন যে উনি তো এখন হসপিটালে, তাকে দিয়ে আর হচ্ছে না। তিনি আইসিইউতে অমুক তমুক এই সেই ভুংভাং এবং নির্বাচনটা আদৌতে হচ্ছে না। তো এই পরিস্থিতিতে তিনি যা করছেন সব তার গ্রামীণ ব্যাংকের জন্য। অনেকে বলছেন তিনি তো নিঃস্বার্থ, তার গ্রামীণ ব্যাংকে কোনো শেয়ার নাই, অমুক নাই, তমুক নাই। আরে ভাই গ্রামীণ ব্যাংকের ট্রাস্টি বোর্ডের সদস্য তো তার ২ মেয়ে। ট্রাস্টি বোর্ডের সদস্য তো আপনি না। ইভেন গত ১৬ মাসে গ্রামীণ ব্যাংকের যে শেয়ার হোল্ডার ৩৫% বাংলাদেশের মানুষ ছিল, বাংলাদেশ ছিল। সেখান থেকে কমিয়ে এখন করা হয়েছে মাত্র ২৫%। তার মানে কি দাঁড়ায়? এই যে মেয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ওই যে ভাতিজা একজন আছে অপূর্ব জাহাঙ্গীর, তাকে এই ট্রাস্টি বোর্ডে রাখা হচ্ছে। আগামীতে রাখবেন তিনি। মানে আত্মীয়স্বজন কেন্দ্রিক যেই জায়গা থেকে সরবার জন্য, বৈষম্য ভিত্তিক যে জায়গা থেকে সরবার জন্য ৫ই আগস্টের সূচনা হয়েছিল। আমরা কিন্তু ঘুরে ফিরে সেখানেই চলে যাচ্ছি। কারণ আমরা মানুষ চিনতে ভুল করেছি। আমরা বরাবরই অভাগা জাতি তো। এই অভাগা জাতি বরাবরই মানুষ চিনতে ভুল করি। এবারও আমরা ভুল করেছি। আমরা ভেবেছি নোবেল লরিয়েট আহারে! কি যেন কি করে ফেলবে, দেশটাকে উদ্ধার করে ফেলবে। ভিক্ষা করে আনলেও তো ৫০ বিলিয়ন, ১০০ বিলিয়ন ডলার হয়ে যাবে। আমি নিজেও এটা ভেবেছিলাম। যে ভিক্ষা করলে তো ৫০ বিলিয়ন ডলার বাংলাদেশে চলে আসবে। কিন্তু আসেনি। কারণ আমি মমিন মেহেদী মানুষ চিনতে ভুল করেছি। কেন চিনতে ভুল করব না বলেন? কথাই তো আছে, জহুরি জহুর চিনে, শুয়োরে চিনে কচু। তো আমরা চিনতে পারিনি আসলে। আমরা তো আসলে ডক্টর ইউনূসের মতো বাজে লোক না। যে কারণে আমাদের ধারণা ছিল তিনি ভালো মানুষ। কিন্তু তিনি তো কচু। শুয়োর তাকে খাচ্ছে। শুয়োর
হায়াল্লা নজরুল হয়ে গেছে, শুয়োর সজীব ভুঁইয়া হয়ে গেছে, শুয়োর নূরজাহান বেগম হয়ে গেছে, শুয়োর ফাজুল কবির হয়ে গেছে, শুয়োর আদিলুর রহমান বাবু হয়ে গেছে। কিচ্ছু করার নাই আমাদের। শুয়োর হয়ে গেছে, বলবো না, বলতে হবে তো। শুয়োরকে তার আমি মানুষ বলতে পারি না, আপনিও বলতে পারেন না। আপনি যদি শুয়োরের মতো আচরণ করেন আর শুয়োরের মতো যদি কচু খাবার জন্য উদগ্রীব হয়ে থাকেন, তাহলে তার অন্যের কিছু করার নাই। আপনি ধর্ম উপদেষ্টার মতো মানুষও শুয়োরের মতো আচরণ করা শুরু করেছে। কি বলবো? কি বলবো? স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন শুয়োরের মতো আচরণ করে। এর মধ্যে একজন ধমক দিয়ে বলছে, কথা কম, কথা কম। আরে বেটা তুই কে? কথা কম না বেশি তো বাঙালি জাতি সিদ্ধান্ত নেবে, তুই না। তোরা সম্পূর্ণ অবৈধ, শতভাগ অবৈধ সংবিধান অনুযায়ী। সংবিধানটাকে এখন ধ্বংস করে দেবার পায়তারা করছে। অথচ এই সংবিধান জাতিসংঘ, এই সংবিধান মধ্যপ্রাচ্য, এই সংবিধান আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সবাই সম্মিলিতভাবে এই সংবিধানকে স্বীকৃতি দিয়েছে, এ দেশকে স্বীকৃতি দিয়েছে। যেই আমেরিকা এই দেশকে স্বীকৃতি চায়নি, সেই আমেরিকা পর্যন্ত এই দেশকে স্বীকৃতি দেবার জন্য বাধ্য হয়েছে। আজ সেই সংবিধানকে লাথি মারতে চায় ডার্বি খেকো নাসির। ডার্বি খেকো নাসির চিনেন আপনারা? ডার্বি খেকো নাসির হচ্ছে ওই যে ইদানিং এনসিপির নেতা হয়েছে, সে ডার্বি ছাড়া চলতে পারে না। তার সিগারেটের নাম হচ্ছে ডার্বি। জানি না এখন বিদেশি কোনো ব্র্যান্ডের সিগারেট খায় কিনা, বিদেশি মদ খায় কিনা জানি না, তবে অনুধাবন করছি, অনুমান করছি যে এই টাইপের সিন্ডিকেটের সাথে তারা জড়িত হয়ে গেছে। যে সিন্ডিকেট শেখ হাসিনাকে বলেছিল আমরা আপনার জন্য জীবন দিব, সেই সিন্ডিকেট এখন টাকা দিচ্ছে এনসিপি কে। যে সিন্ডিকেট বলেছে রবীন্দ্রনাথের গান গেয়ে আপনার জন্য আমি ওটা করব, আপনার জন্য আমি ওটা করব, সেই সিন্ডিকেটের নেতা এখন এনসিপির নেতাদেরকে টকশো ব্যক্তিত্ব বানিয়ে দিয়েছে। এই হলো বাংলাদেশ। যাই হোক, অনেক কথা বলেছি গণমাধ্যমের দৃষ্টিতে। গণমাধ্যমের দৃষ্টি মানে আপনার দৃষ্টি, গণমাধ্যমের দৃষ্টি মানে আমার দৃষ্টি, গণমাধ্যমের দৃষ্টি মানে আমাদের দৃষ্টি, বাংলাদেশের দৃষ্টি এবং সামগ্রিকভাবে সচেতন দৃষ্টি, সভ্য মানুষের দৃষ্টি, সমাজের দৃষ্টি। এই দৃষ্টিতে আপনিও চোখ রাখবেন। কথা হবে প্রতিদিন, কথা হবে অন্যায়ের বিরুদ্ধে। চেষ্টা করব আমার পক্ষ থেকে, দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে, সাউন্ড বাংলা টিভির পক্ষ থেকে সর্বাত্মক এই চেষ্টা অব্যাহত রাখবার জন্য আপনাদের আন্তরিকতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা ভালো থাকবেন নিরন্তর। মনে রাখবেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলেই বড় সেই হয়। বড় হবেন মানুষের কথায়, নিজের কাজে, নিজের মুখে নয়। আসসালামু আলাইকুম।